মান্নাদের সেই বিখ্যাত গান ছিল না, আমি কোন পথে যে চলি। আজ আমার মতো যারা লাইভ স্ট্রিমিংয়ে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার প্রসিডিংস দেখছিলেন, তাদের নিশ্চয়ই মনে হচ্ছিল যে কেন্দ্রের আইনজীবী যে কোনো মুহূর্তে মান্নাদের গানটা গেয়ে উঠতে পারেন। ঘটনাচক্রে যে ফিল্মের এই গান, সেই ফিল্মের নামটাও এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ছদ্মবেশী। দেখুন, এই মামলায় কে ছদ্মবেশী আমি জানি না, কিন্তু হতবাক হয়ে দেখলাম 1 মাস আগে যে মামলা দ্রুত শুনানির দাবি করেছিলেন স্বয়ং সলিসিটর জেনারেল তুষার মেহতা, 1 মাসের মধ্যে আজ দ্বিতীয়বার সেই মামলার শুনানি পেছনোর আর্জি করছেন তিনি। আর আমাদের বিস্ময়ের মাত্রা দ্বিগুণ হয়ে গেল যখন দেখলাম প্রথম দিনের শুনানিতে যে রাজ্য সরকারের আইনজীবীরা বাড়তি সময় চেয়েছিলেন, আর সেই রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে দাবি করলেন ইডি এই ফাইল ছিনতাই মামলায় একেবারে ইন্টারেস্টেড নয়, তারা সিরিয়াস নয় এবং মামলা করতেই চাইছে না। দেখুন, ইডি যে অজুহাতটা দিচ্ছে সেটা হলফনামা জমা দেওয়ার। বাম এবং কংগ্রেস বলছে ইডিকে ম্যানেজ করা হয়েছে, পুরোটা পদ্মফুল আর জোড়া ফুলের সেটিং। দেখুন, রাজনীতির কথা রাজনীতিবিদরা নিঃসন্দেহে পরে বলবেন, কিন্তু ডক্টর নজরুল ইসলামের কি মনে হয় যে ইডি ছিনতাই হওয়া নথি দ্রুত রিকভারি চাইছিল, আর্জেন্ট হিয়ারিং চাইছিল, কার্যত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইছিল, তাদের এই ভোল বদলের কারণটা? আইপ্যাকে ইডি রেডের সময় চিফ সেক্রেটারি, ডিজি, সিপি এবং অন্যান্য অফিসারদের নিয়ে গিয়ে আমাদের রাজ্যের সিএম যা করেছিলেন তাতে অন্যান্য ধারার সঙ্গে ডাকাতির, প্রমাণ লোপাটের এবং সরকারি কর্মচারীদের কাজে বাধা দানের মামলা শুরু হওয়া উচিত ছিল। আমাদের দেশের আইন অনুসারে প্রথমে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, যেখানে পুলিশ মন্ত্রী, ডিজি, সিপি, সেখানে পুলিশের কাছে প্রতিকার না পেলে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হতো এবং ম্যাজিস্ট্রেটের কাছে সুরা না হলে হাইকোর্টে। কিন্তু অভিযোগকারীরা পুলিশের কাছে না গিয়ে, ম্যাজিস্ট্রেটের কাছে না গিয়ে সোজা হাইকোর্টে গেলেন এবং সিবিআই তদন্ত চাইলেন। কোর্টরুমে অভিযুক্তদের লোক নিয়ে এসে হইচই শুরু হলে বিচারক মামলাটা দিন তিনেকের জন্য মুলতবি করে দেন। এই 3 দিনও অপেক্ষা না করে তারা সুপ্রিম কোর্টে চলে গেলেন এবং দ্রুত শুনানি চাইলেন। আমাদের তখন মনে হয়েছিল যে খুব তাড়াতাড়ি তারা হ্যাস্ত চাইছেন এবং যাতে তদন্ত হয় চাইছেন। কিন্তু আজ যে কথা আপনি বললেন, যে আজকে সেটা আমাদের মনে হচ্ছে না। কেন? দেখুন, প্রথম যেদিন ডেট নেওয়া হলো, যে মমতা ব্যানার্জিরা যে হলফনামাটা জমা দিয়েছেন সেটা একদম শেষে, মামলার তারিখের একদম শেষের দিকে, অতএব 7 দিন সময় দেওয়া হলো তারা যাতে এর উত্তর দিতে পারে। এটাতে আমার তখন বিশেষ কিছু অস্বাভাবিক মনে হয়নি। এরপরে রাজ্য সরকারের উকিল অসুস্থ বলে আরও 7 দিনের সময় চাইল রাজ্য সরকার। আমার তখন খানিকটা সন্দেহ হয়েছিল যে একজন উকিল অসুস্থ হয়ে গেলেন, অন্য উকিলরা ছিলেন না, সময় দিতে হলো। কিন্তু আজ যেটা হলো সেটাতে আমার বুঝতে অসুবিধা হচ্ছে সত্যিটা কি। কারণ প্রথমে 7 দিন তাদের সময় দেওয়া হয়েছিল, তারপরে রাজ্য সরকারের আইনজীবীর অসুস্থতার জন্য আরও 7 দিন, তারপরে সলিসিটর জেনারেল এসে কি করে বলছেন যে আমি রিজয়েন্ডারটা জমা দেব, এবং তারপরে বলতে গেলে উভয় পক্ষের সম্মতিতে 1 মাস পরে হলো, 3-4 দিন পরে নয়, 1 সপ্তাহ পরে নয়, 1 মাস পরে। এর দুটো কারণ হতে পারে, যেটা অনেকে বলছে যে অভিযোগকারী এবং অভিযুক্তদের মধ্যে, সেটা যে স্তরেই হোক, একটা বোঝাপড়া হয়েছে এবং এরকম করে দিন পিছিয়ে পিছিয়ে মামলাটাকে ওই হিমঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কিন্তু দ্বিতীয় আর একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, সেটা হচ্ছে যে ইডি বা কেন্দ্রীয় সরকার মামলাটা দিন পিছিয়ে এমন একটা সময়ে সুপ্রিম কোর্টের রায়টা আনতে চাইছেন যখন ভোট
ঘোষণা হয়ে গিয়েছে বা ঘোষণা হতে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা অভিযুক্তদের পরিচয় আপনারা জানেন, তাদের পক্ষে বেশি অসুবিধা হওয়ার সম্ভাবনা। এখন কোনটার জন্য হচ্ছে সেইটা আমাদের জানতে কিন্তু হবে। একটাই নজরুল দা, আপনার এই দ্বিতীয় তত্ত্বের একটাই অন্যরকম যুক্তি শুনছি, সেটা হচ্ছে ধরুন আমরা আমরা একেবারে আমরা তো জানি না 28 তারিখ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা, এবং তারপরে শোনা যাচ্ছে যা হোলির পরে 5 বা 6 তারিখ ভোটের তারিখ ঘোষণা, পরের শুনানি হচ্ছে 18 তারিখ বা 17 তারিখ এইরকম। আমার প্রশ্ন হচ্ছে যে 18 তারিখ 18ই মার্চ যদি পরের শুনানি হয়, তাহলে তার মধ্যে 2-3টে মিনিমাম শুনানি হওয়ার কথা। তার কারণ প্রথমে উঠবে হচ্ছে, আমি আইন যা বুঝি, আরও ফিরদৌস গুছিয়ে বলতে পারবে, মেনটেনেবিলিটির প্রশ্ন 1 নম্বর। 2 হচ্ছে যে প্রথম দিন বা দ্বিতীয় দিন এর আপনি যে কথাটা বলছেন যে সম্ভাবনাটা যে রায়, সে রায় হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। 18 তারিখেই রায় হতে পারে, কারণ মেন্টাল এবং কি না, হ্যাঁ। ফেরদৌসরা আইনজীবী আছেন, ভালো করে বলবেন। সুপ্রিম কোর্টে 32 নম্বর ধারায় ফান্ডামেন্টাল রাইট যদি লঙ্ঘিত না হয় তাহলে মেনটেনেবল হবে না, আর হাইকোর্টে 226 ধারায় ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে যে কোনো এনফোর্সেবল রাইটের জন্য মামলা হতে পারে। অতএব এটার জন্য 5-6 মিনিটও সময় লাগবে না মেনটেনেবল কিনা এটা ঠিক করতে। তারপর এখানে যেসব তথ্য ইতিমধ্যে এসেছে, অতএব মামলাটার মীমাংসা করতে আধ ঘন্টা সময়ও লাগার কথা নয়। আমি দেখুন উকিল দিতে পারি না বলে নিম্ন আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা নিজে লড়েছি। অতএব আমি সুপ্রিম কোর্টে যে মামলা কিভাবে সিদ্ধান্ত হয় সেটা জানি, এবং আমি বলছি হবে, আমি বলছি না, কিন্তু 18 তারিখেই মামলার রায় হতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।